আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলম হাসান, আপনাদেরই ভাই। ওই মুখটা অনেকেই চিনেন যে আলম হাসান ভাই। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। হঠাৎ করে গতকালকে লাইভে আসলেন। কী কারণে লাইভে আসলেন আর কী কথাগুলো বললেন, কী কারণে, এগুলা যদি আপনারা শুনেন তাহলে চমকে যাবেন যে হঠাৎ করে এত রাত্রে লাইভে আসা আর অজানা তথ্য জানিয়ে দিলেন। আসলে বিয়ে শাদির ব্যাপার নিয়ে অনেকগুলাই কথা বলছেন। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আর দেরি কিসের, কথা না বলে চলেন ভিডিওটা আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী, আমার ভাইরা মোহাম্মদ আলম হাসান, আপনাদের ভাই। আমি লাইভে আসছি একটি পারিবারিক বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আজকে যেভাবে আসছি এটা সম্পূর্ণ ন্যাচারাল। আমাকে যেভাবে যেরকম দেখতেছেন আমি ঠিক এইরকমই। প্রথমেই বলতেছি, আমার খুব কাছের লোক, আমার ফ্যামিলির একজন লোক আমাকে সবসময় হেয় প্রতিপন্ন করে কথা বলে আমার মা বাবাকে অপমান করে। এবং এত সুন্দর সাজানো গোছানো বাড়ি অনেকের কাছে সুন্দর মনে নাও হতে পারে, কিন্তু তার কাছে নাকি এখানে বসবাসের উপযুক্ততা নেই। এই বাড়িতে নাকি থাকার মতো কোনো পরিবেশ নেই, বাড়ি নাকি ওরকম ভাল লাগে না। আমি গ্রামে থাকি, জঙ্গলে থাকি। শুধু তাই নয়, আমার মা হচ্ছে ওর লাইফটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে, কারণ একটা মানুষ তার কাছের মানুষের কাছ থেকে টার্ন বাই পর্যায়ক্রমে এ ধরনের কথা সহ্য করতে পারে না। এবং মা বাবার নামে মিথ্যে কথা আরেক জায়গায় বলবে, মানে 100টার মধ্যে 95টা মিথ্যে কথা বলবে, সেটা কোনো ছেলেই সহ্য করবে না তার মা বাবার বিষয়ে। তো আমি যে বাড়িটা করেছি এখানে, জানেন আমি সবসময় বলছি আমার গ্রামে থাকতে ভালো লাগে। আচ্ছা, আপনাদের পয়েন্ট দিচ্ছি। আমি সবসময় বলি যে আমার চুলে পাক ধরে গিয়েছে, আমি বুড়ো হয়ে গিয়েছি, এটা আমি বলি। কিন্তু আমাকে কি 50 বছর 60 বছর মানুষের মতো লাগে? আপনারা বলেন তো, 50 বছর 60 বছর বয়সের মানুষের মতো কি আমাকে দেখতে লাগতেছে? আমি একটি বিষয় আপনারা মনে রাখবেন, আমার দ্বারা কখনো কোনো দিন কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই, কারো কখনো ক্ষতি করি নাই এবং করবো না, এরকম চিন্তা ভাবনা নেইও। আর আপনাদের ভিডিওতে আমার দাম্পত্য জীবনের যা কিছু দেখিয়েছি, যা দেখেছেন, হয়তো সবগুলাই আমার তৈরি করা, আমার ডিরেকশনে, এবং আমি যেভাবে বলছি সেভাবেই ওইগুলা মেকিং করা। যদি আমার এর চরম সত্যতা আপনাদের মানে বলতে হয়, তাহলে হয়তো আমি সেই দিন শেয়ার করব। আমরা ভিডিওতে যা দেখি, মানুষের জীবনের লাইফের যা দেখি, যেভাবে তুলে ধরে, হয়তো সেটা সত্য নাও হইতে পারে। একটি কথা বলি আপনাদেরকে, আমার জীবনে অ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা ঘটেছে। আপনারা জানেন আমার যে চাকরিটা চলে গিয়েছিল, এই জন্য আমি অনেক কথা শুনেছি, অনেক কষ্ট করেছি। সেইখানে আমার কোনো হাত ছিল না, আমার একটা ভুল ছিল, সেই ভুলের কারণে গেছে। কিন্তু আমি কোনো অপরাধ, কোনো খারাপ কাজ, কোনো অন্যায়, কোনো কিচ্ছু করি নাই। এবং মিহালের জন্য আমি এতদিন বিয়ে করি নাই, ওর জন্যই আমি, কারণ ও ছোট থাকতে বিয়ে করলে হয়তো বড় হইয়া তখন বলতো কেন করছো, ওর একদিন জিজ্ঞেস করে কিন্তু আমি এইভাবে গেছিলাম। এবং অনেকের যখন আমি পারিবারিক থেকে শুরু করে সব জায়গা থেকেই পেয়েছিলাম যে বিয়ে করার প্রয়োজন, তখনই আমি বিয়েটা করছিলাম। একটা কথা বলি, আমার বাড়ি জঙ্গলে, আমি বলছি আমি গ্রামে থাকি, আমার বাড়ি জঙ্গলে। আমার বাড়িতে নাকি শহরে মেয়ে থাকার মতো উপযুক্ততা নেই। 1 শতাংশ 1 কাঠা জমির দাম নাকি আমার গোষ্ঠী বেচলেও হবে না, বিক্রি করলেও। তারপরে আরেকটা বিষয় দেখবেন, কিছু কিছু মেয়ে কিছু কিছু ইউটিউবারদের বিয়ে করে কিংবা তাদের কাছে আসে নিজে ভাইরাল হওয়ার জন্য। তার ফেস, তার কি বলে, পরিচিতি লাভ করার পর দেখবেন বাসায় টিকটক খুলে ওইটা দিয়ে মানে বিভিন্ন ধরনের উল্টা পাল্টা কথা বলে ভাইরাল হয়ে পেজ খুলে টাকা ইনকামের ধান্দা। আবার কিছু বউ দেখবেন বাড়িতে আসে, যখন দেখে ফেসবুক থেকে টাকা ইনকাম আছে, তার বোন পরামর্শ দেয়, তার মা পরামর্শ দেয়, তুই আইডি খুল, তুইও টাকা কামাই করতে পারবি। আমার কথা বুঝতে পারছেন? যে সংসারে মায়ের নামে অনেক কিছু থাকে, টাকা পয়সা থাকে, কিংবা থাকে, মায়ের কথায় চলে, কিংবা মা বাবা মেয়েকে প্রশ্রয় দেয়, ওই সংসার টিকানো কোনোভাবে সম্ভব নয়। যদি আমার সবকিছু ক্লিয়ার করার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমি ক্লিয়ার করব। আসলে জীবনের যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুত গ্রহণ করা ঠিক এবং উচিত নয়। অনেক কষ্ট নিয়ে আমি লাইভটা করতেছি, বলছিলাম যে এশার নামাজ পড়ে আমি লাইভটা করব, কিন্তু আমি আসলে এশার নামাজ পড়ে আমার বাসায় মেহমান আসছিল, ওনাদের বিদায় দিয়েছি। আমার বাসায় কি কি আছে, কি কি হয়েছে, কি কি নাই, আমি যদি এত গরিব দরিদ্র পরিবার থেকেও আপনাদের সেই জিনিসটা দেখাই, এবং যে আমাকে এত অবহেলা এবং এরকম করে কথা বলছে আমার ফ্যামিলিকে নিয়ে, আমি ডিটেলস তুলে ধরি, তাহলে আমার মনে হয় যে কথা বলার কোনো ওয়ে থাকবে না। দেখবেন যখন মানুষের কোনো দৃষ্টি কোনো কিছু খুঁজে না পায়,
তখন দেখবেন তার নামে নিজেই বদনাম করে বেড়ায় যে এরকম এমনি এমনি এই ঘটনা। আমি যখন কথা বলবো তখন দেখবেন কথা বলার মতো কোনো স্কুপই থাকবে না কারো, আর আমি প্রুফ ছাড়া প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। তো যাই হোক, আমাদের বাড়ির থেকে আপনারা জানেন যে আপনাদের ভাবি অনেক দিন যাবত তার বাবার বাড়ি বেড়াইতেছে, ওইখানে অনেক ভালো আছে, অনেক সুখে আছে, ওনার জন্য আমি দোয়া করি। তো উনি যেহেতু বাপের বাড়ি বেশি দিন থাকে, মানে আমার এখানে মন বসে না। সো আমি গরিব মানুষ, দরিদ্র পরিবারের সন্তান, ওনার যা আমার কাছে আছে আমি ইনশাল্লাহ আগামী দিন কুরিয়ার করে ওনার জামা কাপড় সবকিছু পাঠিয়ে দেবো। ভাবি চলে যায় নাই, উনি বাপের বাড়ি গিয়েছে, ঘন ঘন যায় আর কি। ঘন ঘন কি কারণে যায়, কার কারণে যায়, কি জন্য যায় আমি সেটা জানি না, কারণ ওইখানে গেলে মনে করেন সে ভালো থাকে। কিন্তু আমি দেখেছি যে ওইখানকার এলাকার পরিবেশ থেকে ওনাদের যে এলাকা মহল্লা, ওইখানে কোনো লোক বেড়াইতে ঘুরতে যায় না। অথচ দেখেন আমার বাড়ি, আমার লোকেশন যে এলাকা, এখানে পুরো বাংলাদেশের লোক আমার বাড়ির অপোজিট পাশে রিসোর্ট, পার্ক এবং যে ভেন্যু আছে এই পাশে ঘুরতে আসে, বেড়াইতে আসে। আরেকটা কথা বলি, আমার মায়ের বিষয়ে বলি। আমার মা, আমি জন্মের পর থেকে দেখছি অনেক কষ্ট করছে। আমার বাবা দোকান ছিল, অনেক সময় দোকানের মাল হারানো যাইতো, মানে যেটা সত্য কথা শেয়ার করতেছি। তো আমার একজনে বলছে লাইভে, বলার কি হইলো আসলে ভাই, আমি মনের যে কষ্টগুলা এখনো তো কিছুই বলি নাই, এগুলা মানে সামলিয়া, মানে কষ্টগুলা ধরে রাখতে পারি নাই। আমি বিয়ে করছি, আমার বউ সংসার করবে, বাড়িতে থাকবে, আমি কি করব না করব সমস্যা হইলে সেটা আমার মা বাবা আছে, গার্জেন আছে, তাদের সাথে মিউচুয়ালে যাব। এখন আপনি বিয়ে করছেন, আপনার বউ দৌড় দিয়ে বাপের বাড়ি যায়, এনে ভাল লাগে না। আচ্ছা, আমার বাড়িতে কি কাজটা আছে আপনার, এমন কিছু বিষয় আছে যেগুলা আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন যে এগুলা কি শুনতেছি। তবে শর্মিলা অনেক ভালো, ওকে নিয়ে কেউ মিন করবেন না। ওর মা বাবা ভালো, ওর ফ্যামিলি ভালো, ওর পরিবার ভালো। যে মেয়ে অহংকারী, বদমেজাজি, রাগী, জামাইকে অপমান করে, জামার গায়ে আঘাত তুলে, জামার গায়ে থুতু ফেলে, সমাজে এই ধরনের মেয়ে সংসার করতে পারে কিনা, তাদেরকে নিয়ে সংসার করা সম্ভব কিনা বলবেন। যে মেয়ে জামাই থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে মোবাইল লুকিয়ে ব্যবহার করে, মোবাইল ব্যবহার করে নিষেধ, তারপরেও ব্যবহার করে, তারপরে আপনার কি বলে, মোবাইল ধরার পরে, হাতে নাতে ধরার পরে যে মেয়ে বলে যে ওর মতো জামাই দরকার নাই, ওইসব মেয়েকে নিয়ে সংসার করা কোনো ছেলের পক্ষে সম্ভব কিনা আপনারা বলেন, পসিবল কিনা? একটা ছেলে যদি তার ওয়াইফের ভালোবাসার চাপ পায়, তার মন মতো চলে, সংসারকে ছাঁচিয়ে গুছিয়ে রাখে, আমার মনে হয় ওই ছেলে কোনোদিন অ্যানাদার কারোর সাথে মিশবে না, কথা বলবে না। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, এটা দিয়ে শেষ করব। আবার এইসব আপনি শর্মিলা কিংবা ওর মা বাবাকে মিন করেন না, ওরা ভালো মানুষ। আমি শুরুর থেকেই ওর মা বাবা এবং ওর প্রশংসা করে আসছে, আপনারা দেখছেন। তবে একটা জিনিস মনে রাখবেন যে ভিডিওতে যা দেখছেন বাস্তব জীবনে তার উল্টো হতে পারে, রিয়েল নাও হতে পারে। আমি এই যে আমার বাড়ির যে আশেপাশের যে লোকগুলো আছে, আপনারা জানেন কিছুদিন পূর্বে আমি একটা ট্র্যাপে পড়েছিলাম, তার মধ্যে কিছু লোক জড়িত, সংযুক্ত ছিল। তো এইখানে বাড়ির আশেপাশের লোক থেকে আপনারা জিজ্ঞেস করবেন, এই শুক্রবারে নামাজের দিন, তো কোনো এক জায়গায় আমি কিছুদিন ছিলাম, ওইখানে নামাজের ওরকম পরিবেশ ছিল না, আমি নামাজ পড়তে পারি না ওইখানে গেলে। তো আমি বাড়িতে আসলে কিন্তু আমি নামাজ কন্টিনিউ রেগুলার পড়ি, আমার বাড়ির লোকও জানে, সবাই জানে। এবং আমার এখানে 3টা মসজিদ আছে, আমাদের ওই পাশে একটা আর ওই গ্রামে 2টা। আমি প্রায় কন্টিনিউ চাকরিতে যাওয়ার পূর্বে এবং আসার পরে পরবর্তী সময়ে জুমার নামাজ, মাগরিবের আসার নামাজ ওইখানে পড়ি, বাকি নামাজ আমি বাড়িতে পড়ার চেষ্টা করি। আমাকে বলল শুক্রবার আমি নামাজে বের হচ্ছি, ওই মুহূর্তে কথাটা বলা হইলো যে এমনি নামাজ পড়ে না, দেখাইবেন নিগা নামাজ পড়বার যাইতেছে। আমার সবচেয়ে বেশি মানে হার্ট লাগছে এই বিষয়। আর যে মানুষকে অপমান করে কথা বলে, তুচ্ছার্থক করে কথা বলে, মানুষকে ছোট করে কথা বলে, মানুষকে হেয় করে কথা বলে, যার অহংকার বেশি, যার 1% জমির সাথে মনে হয় বলে যে, যেমন আমাকে দিয়ে বলি যে এই আমার গোষ্ঠী বেচলে হবে না, আপনারা কিভাবে বলেন যে ওই সমস্ত মেয়ে, আমার ক্ষেত্রে নয়, অ্যানাদার বয়েজ কিংবা গার্লস যারাই থাকুক, তাদের নিয়ে সংসার করা পসিবল কিনা? রিলেশন করা এক জিনিস, সম্পর্ক করা এক জিনিস, মানুষের সাথে কথা বলা এক জিনিস, আর সংসার করা এক জিনিস। আর আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার দাম্পত্য জীবনে শর্মিলা অনেক ভালো, ওর মা বাবা অনেক ভালো, অনেক শ্রদ্ধা করে, অনেক ভালোবাসি। তো ও ঘন ঘন বাপের বাড়ি যায়, এই জন্য আমার খারাপ লাগছে। তো একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে কি বলতে চাইছিলাম, ভুলে গেলাম। তো আমার এই এত সময়ে এই অনলাইন প্ল্যাটফর্মে আমি যতদিন ধরে আছি, তখন বাংলাদেশে মাত্র কয়েকটা পেজ ছিলই না। তো তখন যদি আমায় শুধু টাকার পিছনে ছুটতাম, এখন যারা পেজ নিয়ে ঘুরে, ওনারা সবাই জানে এবং আমিও জানি,
যে তখনকার সময় যারা ছিল মাসে 50 লাখ 40 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার ছিল না। আমি কি আমার ভিডিও কন্টেন্ট কোনো কিছু তো এরকম কিছু দেখেছিলেন আপনারা ওই 4 বছরে? আপনারা বলেন। এই কন্টেন্ট নিয়ে অনেক কথা হয়েছে, সেইটাও আমি আপনাদের সাথে ক্লিয়ার করবো, এবং কত টাকা কোন পেজ থেকে কত পেয়েছি, এবং আপনার ভাবির যে ভিডিওগুলো পোস্ট করেছিলাম, আপনার ভাবির ভিডিও থেকে তো আমি কোনো পেজ ফ্ল্যাগ হয়ে গেছে, আমি ওইখান থেকে কোনো আর্নি করতে পারি নাই। আপনারা অনেকেই মন্তব্য করছেন, এবং আমি আপনাদের ভাবিকে আপনাদের সামনে যে কোনো ভাবেই হোক, প্রত্যেকটা মানুষ তার ওয়াইফ, তার হাজবেন্ড, তার ফ্যামিলিকে চাই যে ভালোভাবে সবার সামনে প্রেজেন্ট করতে, যেন সবাই ভালোবাসুক, ভালো জানুক। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে, আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, সেহেতু আমার ফ্যামিলিগত বিষয়ে মানুষ অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক কথা থাকতে পারে। যেমন আগে প্রশ্ন করেন যে ভাই ভাবি ঘন ঘন বাপের বাড়ি যায় কেন, মানে ওইখানে বেশি থাকতেছে কেন, এইখানে আসলে ওইখানে চলে যায় কেন? আমি কয়জনকে এটার রিপ্লাই দেবো? ওনার ওইখানে ভালো লাগে, ওনার গ্রাম ভালো লাগে না, ওনার টাউনের মেয়ে, গ্রামে থাকতে ওনার ভালো লাগে না। আমার বাড়িতে কি আছে, কেমন ডাইস, কেমন সিস্টেম, ঘরের পরিবেশ কি, আমি আপনাদের A to Z ক্লিয়ার করব। আর আমি একটা কথা বলি, আমাকে যদি শত শত হাজার হাজার মেয়ে মেসেজ দেয়, সাপোজ আমি কাকে দিলাম সেটা হচ্ছে বড় বিষয়। আমি কাউকে দিয়েছি, কারো পিছনে ঘুরেছি? আমাকে দিতেই পারে, কথা বলতেই পারে, জিজ্ঞেস করতেই পারে, কোনো বিষয়ে প্রশ্ন থাকতেই পারে। এখন বড় বিষয় হচ্ছে গিয়ে, আমি যেটা বলতেছি, আপনারা অনেকেই আপনার ভাবিকে নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন, অনেক কথা বলেছিলেন। তো আপনারা, আমি বলেছিলাম সর্বোচ্চ ভাবে 1 মাস তাকে আমি রাখবো। তো অলরেডি ওনাকে আমি প্রমোট করতে চাই না, আসলে টাকার লোভ অনেক বড় লোভ। ওই যে মনে করেন, একটা উদাহরণ দেই, পাশের গ্রামের কোনো বউ, শাশুড়ি, বোন, ভাই এরা যদি জানে পেজ থেকে ইনকাম আছে, এই বিষয়ে আলম হাসান এরকম করতেছে, তখন কইব তুই তো ভাইরাল পারসন, তুই ফেস পাইছ, তুইও পেজ খোল, আইডি খোল। অথচ মিল মোবাইল ব্যবহার করা নিষেধ, বিভিন্ন ছেলের সাথে কথা বলে বিদায়। যে স্বামী তার ওয়াইফকে বলে তুমি ফোন ব্যবহার করবে না, তার মানে বুঝতে হবে ওই মেয়ের অ্যানাদার বয়সের সাথে রিলেশন সম্পর্ক আছে, এই কারণে নিষেধ করছে, কিংবা তার মধ্যে ত্রুটি আছে, বিচ্যুতি আছে, এই কারণে বলছে। এখন ওই মেয়ে যদি লুকিয়ে লুকিয়ে ফোন ব্যবহার করে রাত 12টা 11টায় ওইসব ছেলের সাথে কথা বলে, ওই মেয়েগুলা কি সংসারী? এখানে তো এখন পর্যন্ত কিছুই বলি নাই, উল্লেখই করি নাই ওইসব মানে ওইসব বিষয়ে। এই যে আমার যে বয়স, এজ, আমার সময়, তা আমাকে ছোট করে নিয়ে কথা বলা হয়েছে। আমার জন্য দোয়া করবেন। আমার মাথায় এখনো যথেষ্ট পরিমাণে আমার বিষয়ে যথেষ্ট পরিমাণে বিজেপির বিষয়টা ক্লিয়ার করব, খোঁজ নিয়ে দেখবেন। আমি আগেও বলছি, এখনো বলছি, আমার যখন বিজেপিতে চাকরি করা অবস্থায় জয়পুরহাট পোস্টিং ছিল, আমি অনেক কিছু করতে পারতাম। এটা আমার চাকরি যারা করে সাথী ভাই তারাও জানে, আমি ওই সব বিষয়ের সাথে জড়িত হই নাই। অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করে, সেলিব্রিটি গার্ল বলেন, বয়েজ বলেন, তাদেরকে অনেকেই মেসেজ দেয়, অনেকেই ট্র্যাপে ফেলার চেষ্টা করে, অনেকেই তাদেরই করতে চায়। এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু তাদের কোনো দোষ নাই। আরেকটা পয়েন্ট দিচ্ছি, সেটা হচ্ছে আমি আমার এই লাইভের বিষয় নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে, যে হয়তো বাপের বাড়ি গেছে, রাগ করছি নাই, সেই রাগ করি নাই, কোনো কিছু নাই, কোনো পয়েন্ট নাই। দোয়া করি সবাই ভালো থাকুক। আপনাদের ভাবিও অনেক ভালো মানুষ, আমার শ্বশুর শাশুড়িও ভালো মানুষ, সবাই ভালো, সবার জন্য দোয়া রাখতেছি। তবে সুখে শান্তিতে সংসার করার জন্য, যারা বিয়ে কিন্তু সবাই করে সুখে শান্তিতে সংসার করার জন্য। অনেক সময় বলে কি মানুষ, এক হাতিতে তালি বাজে না, এরকম বলে। হাতে না তালি দেওয়া, যদি এক হাত দেওয়া যায়, আপনি পাথরের মধ্যে থাপড়ানি শুরু করেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন, হাতে মারে নাই, পাথরে মারছে। তো সবাইকে থ্যাংক ইউ। ভাবির সাথে ঝগড়া হয় নাই, ঠিক আছে, ও ভালো আছে, সবাই ভালো আছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার এই 7 মাসের দাম্পত্য জীবনে আমি আপনাদের ভাবিকে যতটুকু সময় দিয়েছি, ও আর অসুস্থতায় হসপিটালে যাওয়া, ঔষধ কিনা, ও কোনো জায়গায় যাওয়া, ওরে ছাড়া কোনো জায়গায় তো আমি যাই নাই এক প্রকার, যথেষ্ট পরিমাণে মূল্যায়ন করেছি। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন, যে কোনো মেয়েকে যত বেশি সাপোর্ট করবেন, মূল্যায়ন করবেন, ঘরের বউকে তত বেশি গাড়ি উঠে নাচানাচি শুরু করবে। একটা বিষয় বলি, যে কিছু কিছু মেয়ে মনে করে যে এই সংসারে মনে হয় আমি অশান্তিতে আছি, আমার তো 5 তলা বিল্ডিং এ বিয়ে হইলে আমি ওই বেটার কাছে শান্তিতে আসতাম। আরে মেয়ে, আপনার যে মেজাজ, যে আচরণ, যে ব্যবহার, আপনি শ্বশুর মানেন না, শাশুড়ি মানেন না, জামাই মানেন না, দেবর মানেন না, সমাজ প্রতিবেশী মানেন না, আপনি ওই ঘরে যা 5 দিন থাকতে পারেন কিনা সন্দেহ। এই ধরনের মেয়ে সংসার তো করতে পারে না, বরঞ্চ আরেকটি পরিবার ধ্বংস করে শেষ করে দিয়েছে। আরেকটা কথা বলি, একটি মেয়ে বিয়ের পর তার যে দেনমোহর থাকে, দেখবেন যে ছাড়াছাড়ি হওয়ার সময় দেনমোহরের টাকাটা পায় 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ। কিন্তু যে ছেলে বিয়ে করে তার তো টাকা দিতে হয়, ওই টাকাটা কোথা থেকে আসে? 1 2 নাম্বার পয়েন্ট দিচ্ছি আপনাদের।
যে তারা টাকা নিয়ে দেখা যাবে তার টাকার লোভ দেখে কিংবা তার বাবার ব্যাকগ্রাউন্ড দেখে তাকে আবার বিয়ে করবে। আমার কথা মিলিয়ে নেন, কিন্তু যে ছেলের কাছ থেকে বউটা চলে গেল ওই ছেলের কি হবে আপনারা বলেন? আমার একটা রেকর্ড বলি, আমাদের এখানে যে দোকান আছে আমি দোকানেও যাই না, কোনো বাজে ছেলের সাথে মিশি না, একটা বিড়ি খাই না, সিগারেট খাই না, এইসব কোনো আড্ডা নাই। আমার সাথে যারা চলে, যারা সার্কেল আছে তারা সবাই জানে। সব সকলের প্রতি আন্তরিকতা ভালোবাসা রাখতেছি। আরেকটা কথা বলি, মেয়েরা হচ্ছে গিয়া খুব মানে ব্রিলিয়ান্ট চালাক, তারা চোখের পানি এবং ইমোশনাল নিয়ে ফট করে একটা কথা বলে ফেলবো। আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন। তো দোয়া করি সবাই ভালো থাকুক আর সকলের পরিবারে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, সবাই সবার ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকুক। আর একটা কথা হয়েছে গিয়ে আমার জন্য দোয়া করবেন। আমার লাইফের এখন পর্যন্ত কিছুই হয় নাই, আমি সোজা হইতে পারবো। আমাকে বলছে আমি নাকি বুড়া হয়ে গেছি, আমার মাকে বলছে, আমার পরিচিত লোকজনকে বলছে, আমাকে হেয় প্রতিপন্ন করছে। সো আমি বুড়ো হয়ে গেছি, এই বুড়ো অবস্থা থেকে আমি কি কি করতে পারি সেটা দেখা যাবে ইনশাআল্লাহ। তবে অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অসুস্থতা হয়েছে হয়তো আমার এই বুকের বাম পাশে ব্যথা হয়েছিল ঠিক বিয়ের 1-1.5 মাস পর থেকে। এখন আজকে আমি অনেকটা 2 দিন যাবত অনেক ভালো ফিল করতেছি। তবে খুব খারাপ লাগতেছে এটা ভেবে যে মেয়ে যাই হোক, এই বিষয়টা আমি আমার ওই মিহাল ফাদার ওইখান থেকে আমি আলম হাসান ভাই থেকে লাইভ করে আপনাদের শেয়ার করতেছি। কারণ হচ্ছে গিয়ে দোয়া করবেন, আপনাদের জন্য আন্তরিকতা ভালোবাসা রাখতেছি। আমি নতুন ধরনের কন্টেন্ট নিয়ে আসতেছি, নতুন ভিডিও পাবলিশ করব। আর ঈদের পর ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইন্ডিয়া নয় নেপাল যাব, যদি কারো ভিসা থাকে ওই দেশের তাহলে আমার সাথে অ্যাটেন্ড করতে পারেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আর সবার প্রতি আন্তরিকতা ভালোবাসা। কথায় আছে না, সুখে থাকতে ভূতে গেলাই, ওই যে ইয়ের আশায় ভাতার কানা হয় না, ঠিক মনে করেন ঘটনাটা অনেকের জীবনে তাই হয়। আসসালামু আলাইকুম।